নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সকল দর্শককে স্বাগত। একটু ধৈর্য ধরে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য ধরে অবশ্যই সবাই দেখবেন, সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি হলো 2026 আর বড় জোর হলে 2 মাস ইলেকশন, তারপরেই বিধানসভার ইলেকশন, বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটে কি হতে চলেছে? বহু মানুষ, বহু ইউটিউবার, বহু সাংবাদিক, বহু চ্যানেল এবং বহু নেতা নেত্রীরা উভয় দলেরই, কেউ বলছে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, কেউ বলছে এবার জিতবে বিজেপি, এবার বাংলায় বিজেপি, অনেকেই অনেক রকম কথা বলছে। কিন্তু আমি একজন সাধারণ ইউটিউবার এবং সাধারণ পরিবারের ছেলে হয়ে, সাধারণ মানুষের সাথে মেশা মানুষ হয়ে এতদিন যা অ্যানালাইসিস করে যা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে একটা কথা বলে রাখি, আমার বিশ্লেষণ এবং আমার অনুষ্ঠান যদি ভালো লাগে অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার বক্তব্য হলো, যতই করুক বাড়াবাড়ি 14 তলায় সেই আবার নবান্নে হাওয়াই চটি। এর কারণ কি? এর কারণ দেখুন, গায়ের জোরি কথা বা মন গড়া কথা বলে দিলাম, সেটা হচ্ছে অন্ধভক্তের কাজ। তাই কারো যদি একমাত্র অন্ধভক্ত হতেই হয় তো নিজের মায়ের হও। বাকি এই পৃথিবীতে কারো অন্ধভক্ত হয়ে কোনো লাভ নেই। যেটা সত্য, যেটা ন্যায্য, সেটা সমাজের সামনেই বলা একমাত্র উপযুক্ত মনে করি। তাই আমি কিছু কথা বলতে এসেছি এবং কথাগুলো শুনবেন এবং বিশ্লেষণ করে আপনারাই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। এই সরকারটা 15 বছর মেয়াদ হয়ে গেছে, দীর্ঘ 15 বছর হয়ে গেছে। দেখুন, বাড়িতে যখন কোনো নতুন বউ আসে, তার একটা আদর আপ্যায়ন, আশা আকাঙ্ক্ষা, মানুষের উচ্ছ্বাস, পরিবারের উচ্ছ্বাস, পাড়ার উচ্ছ্বাস একটা আলাদা রকম থাকে। কিন্তু সেই বউটি যখন দীর্ঘ 10-15 বছর হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, সংসার বড় হয়ে যায়, তখন কিন্তু আর সে নতুন বউ থাকে না, তখন সে ওই পাড়ার বাসিন্দা হয়ে যায় এবং তখন তার সেই নতুন গন্ধটা থাকে না এবং সেই আবেগটা কমে যায়। তাই তৃণমূল সরকারেরও 15 বছর হয়ে যাওয়া মানে একটা মানুষের আবেগ এবং এই নতুন নতুন আকর্ষণ, এই জিনিসটা কেটে গেছে। তার মানে এই নয় যে তৃণমূল ক্ষমতার থেকে চলে যাবে। এবার বলবেন যে বিজেপি কেন ক্ষমতায় আসতে পারবে না? তারও তো কতগুলো কারণ আছে, সেটাও তো যুক্তিসম্পন্ন হওয়া চাই। গায়ের জোরি কথা বলে দিলাম তো হলো না। বিজেপি সরকার যারা চাইছেন বা যারা ভাবছেন যে বিজেপি সরকার আসলে পশ্চিমবঙ্গে নতুন সূর্য উদয় হবে, নতুন কিছু পাবো, নতুন কিছু স্বপ্ন, এরকম অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকেই দল করছেন। যারা রাজনীতিটা মাঠে ময়দানে নেমে করছেন, যারা ওই দলের নেতা, তাদের ব্যাপারটা ছাড়ুন। তারা এক ধরনের পেশাগত, যদি বলেন কেন বললাম এই পেশাগত, রাজনীতি করে অধিকাংশই কিন্তু সেটাকে পেশায় নিয়ে নেয়, কেননা সেটাই তার সব কিছু, সেটাই তার মিশন, সেটাই তার আবেগ, সেটাই তার শখ, সব কিছু। সে যখন যে দলে থাকবে সেই দলের কথাই কিন্তু সে সর্বদা বলবে। তখন সে তৃণমূলের কোনো নেতা কিন্তু সুনাম গাইবে না আপনার বিজেপির কোনো নেতা কিন্তু সুনাম গাইবে না তৃণমূলের। এটাই স্বাভাবিক। একে অপরকে গালাগালি দেওয়া, একে অপরের খুঁত তুলে ধরা তাদের কাজ। তাই নেতাদের কথা না, জনসাধারণের কথা এবং পশ্চিমবঙ্গের বাঙালি তথা বাংলার মানুষ কি চায়, কি বোঝে, সেটা নিয়েই কথা। এবার তাদের মধ্যে অনেকেরই আকর্ষণ রয়েছে যে বিজেপি গভর্নমেন্ট আসলে ভালো কিছু হবে, তাই এখন নতুন সরকার চাই। এই সরকারকে তো 15 বছর দেখলাম। এবার নতুন বলতে আপনি কি আশা করতে পারেন এই সরকারের থেকে? প্রথম হচ্ছে কর্মসংস্থান। তো আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে যারা বিজেপিটা করছেন তারা, বা যারা অন্ধ হয়ে ভাবছেন বিজেপি গভর্নমেন্ট আসলেই আমার একটা জব হবে, আমার একটা কাজ হবে, বা আমার ছেলেটি বেকার আছে সে কোনো কর্মরত হবেন বা চাকরি পাবেন, এরকম মনে আশা রয়েছে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা এই আশাটা করছেন তারা সম্পূর্ণ ভুল করছেন। যদি বলেন কেন, দীর্ঘকাল ধরে বহু ভ্যাকেন্সি বিহারে রয়েছে। আরজেডি নেতা লালু প্রসাদের ছেলে বলেছিলেন, আমাকে ক্ষমতা দাও, তাহলে আমি এইভাবে বছরে এতজনের চাকরি দেবো, যদি না দিতে পারি 5 বছর পরে আমাকে কারো ভোট দিতে হবে না। তার মানে বিহারে প্রচুর পরিমাণে চাকরির প্রয়োজন আছে এবং জানেন বহু বিহারি আজকের পশ্চিমবাংলায়, যাকে আপনারা পরিযায়ী শ্রমিক বলেন, বহু বিহারি পরিযায়ী শ্রমিক হয়ে রয়েছে পশ্চিমবাংলাতে। তাই আমার সেই বিজেপি ভক্তদের কাছে বা যারা চাইছেন সরকারের পরিবর্তন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কেন বিহারিরা তাদের বিহার ছেড়ে
সিজনারি কাজকর্ম করতে তো প্রচুর বিহারি আসে, তাদের কথা বাদ দিলাম, তারা নয়তো অশিক্ষিত, কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা কেন বিহার থেকে এসে এখানে কর্ম করছেন? আর পরিযায়ী শ্রমিকদের সাথে যে দুর্ব্যবহার অন্য স্টেটগুলোতে করছে বাঙালির সাথে, আমরা এই যারা পশ্চিমবাংলায় থাকে, বাঙালি এমন একটা জাত, এমন একটা ভাষা এবং এমন এদের মনোবৃত্তি, এরা কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তরপ্রদেশের বলুন, বিহারের বলুন, যে কোনো স্টেটেরই কোনো পরিযায়ী শ্রমিককে বা উড়িষ্যার বলুন অপমান, অপদস্থ, মারধর করা কিচ্ছু করেনি। কিন্তু বহু বাঙালি কিন্তু নিগৃহীত হয়েছে অন্য রাজ্যে, যেগুলো বিজেপি শাসিত রাজ্যে, বাংলায় কথা বলার জন্য, ইভেন পরিযায়ী শ্রমিক বলে, বাঙালি বলে, যাই হোক সেটা বলছেন। তো আমার কথাটা হলো, সেই বিহারে কেন চাকরি হচ্ছে না? আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনার পার্শ্ববর্তী রাজ্য বাঙালি স্টেট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ত্রিপুরা। সেই ত্রিপুরাতে যখন পালাবদল হয়, তখন ঠিক এই একই স্লোগান ছিল যে যদি বিজেপি সরকার আসে, বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে মানুষের কর্মসংস্থান হবে। এবং এই কর্মসংস্থানের ব্যাপারে বলেছিলেন প্রতি ঘরে একজন বেকারকে চাকরি দেবেন এই বিজেপি গভর্নমেন্ট। এবং তখন বাম সরকার চলছিল, তো বাম সরকার থাকাকালীন 10,026 জনের চাকরি চলে গেছিল। স্কুল শিক্ষককে সাসপেন্ড করা হয়েছিল, মানে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছিল, তাদের পুষতে পারছে না গভর্নমেন্ট সেই হিসাব দিয়ে। তো বিজেপি গভর্নমেন্ট বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি, প্রথম ওই 10,026 জনের চাকরি আগে স্থায়িত্ব করব। আজকে প্রায় 10 বছর হতে গেল, আজ অবধি ওই 10,026 জনের মধ্যে 26 জনেরও চাকরি কিন্তু স্থায়িত্ব হয়নি, এবং 2600 লোকের নতুন করে রিক্রুটমেন্ট হয়নি কোনো সংস্থায়। সেখানে বেকারত্বর ঢল নেমে গেছে। আপনারা এটা প্রশ্ন করবেন না, কেন সেই বাঙালিরা চাকরি পাচ্ছে না? কেন কোনো শিল্প হয়নি সেখানে? কেন কোনো রিক্রুটমেন্ট হয়নি? কেন সেখানে কর্মসংস্থান নেই? এবং দ্বিতীয়ত কথা, সেই ত্রিপুরাতে বিপ্লব দেব যাকে মুখ্যমন্ত্রী করেছিল, তার নামে মহা ঘোটালা, বহু টাকার কেলেঙ্কারিও হয়েছিল, তাই তাকে মুখ্যমন্ত্রীর থেকে সরিয়ে দিয়েছিল। তাহলে বিজেপি আর এই তৃণমূলের মধ্যে তফাৎটা কি হয়েছে? আমি তৃণমূলকে ভালো বলছি না, কিন্তু তফাৎটা কি করতে পেরেছে? আচ্ছা, ত্রিপুরার মানুষ তারা তো বাঙালি, তারা কি চায় না যে ত্রিপুরাটা সোনার মডেল হোক, সোনার মতন হোক, রাস্তাঘাট, কর্মসংস্থান? ত্রিপুরাতে একটা জিনিস হয়েছে এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে, একক নায়কতন্ত্র হয়েছে। আপনি ওখানে বিরোধী কোনো কথা বলতে পারবেন না, সরকারের কোনো দুর্নাম গাইতে পারবেন না, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে। ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, আপনাকে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, না হলেই আপনার পানিশমেন্ট, মারধর, ঘরবাড়ি ভাঙচুর। এটা ত্রিপুরাতে হয়েছে, হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। ওনাদের মন্ত্রিসভা থেকে কেউ পদত্যাগও করেছিলেন এই হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না বলে, সবাই তো আর অমানবিক নয়। এই হলো ত্রিপুরার ঘটনা। দিল্লিতে এবার বলবেন আমরা এই মুখ্যমন্ত্রীর থেকে কি পাই? ভাতা পাই। হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীর থেকে ভাতা যদি পেয়ে থাকেন, ভাতা যদি খারাপ হয়, তাহলে বিজেপি গভর্নমেন্ট এখানে করতে পারেনি, তারা কি বলছে আমরা যদি আসি ক্ষমতায়, তাহলে এপ্রিলের 5 তারিখ থেকেই আমরা 3,000 টাকা করে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, বাড়িয়ে দেবো, 3,000 করে দেবো। কোনো বিজেপি নেতাকে কেন প্রশ্ন করছেন না, বা কোনো অন্ধভক্তকে আমি প্রশ্ন করতে চাই, যখন আপনারা এটা ভাতা বলেন, এটাকে খারাপ বলেন, তাহলে আপনাদের গভর্নমেন্ট এই ঘোষণাটা কেন করছে? কেন করছে? কেন করবে? কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি। দ্বিতীয়ত কথা, দিল্লিতে যখন রেখা গুপ্তা ইলেকশন লড়ে, 27 বছর পরে আলাবদল হয়, কেজরিওয়ালকে সরিয়ে দিয়েছিল। কেজরিওয়াল শিক্ষা, ইলেকট্রিক, পানীয় ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা করার পরেও তার বিরুদ্ধে অনেক রকম ক্লেম দিয়ে, যাই হোক পালাবদল হয়েছে, ভালো হবে বলে, পরিবর্তন হবে বলে। দিল্লির বুকে আমরা কি দেখলাম? দিল্লির বুকে সেই রেখা গুপ্তা বলেছিল প্রতি মহিলার প্রতি মাসে অ্যাকাউন্টে 2,500 করে দেবো। আজকের 1 থেকে 1.5 বছর হতে গেল, একটি টাকা কোনো মহিলার ঢুকেছে? কোনো বিজেপি নেতা, কর্মী বা অন্ধভক্তরা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবে যে সেই 2.5 টাকা অবধি দিয়েছে? দেয়নি। কিন্তু দিল্লির বুকে আরেকটা জিনিস হয়েছে, আপনারা হিন্দুর রক্ষাকর্তা, হিন্দু মানেই হিন্দুর ধর্মকে বাঁচিয়ে রাখার কাজই হচ্ছে যেন বিজেপি ঠেকা নিয়ে বসে আছে। সেই দিল্লির বুকে কয়েকশো বছরের মন্দিরকে ভেঙে আরএসএস এর পার্টি অফিসের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে। শিব মূর্তি এত বড় ছিল, বুলডোজার দিয়ে ভাঙার পরে তার গলায় শিকল পরিয়ে রোড দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। তখন কোনো হিন্দু ধর্মে আঘাত আসেনি। এইটা যদি আজকের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করত, সারা মিডিয়া ঝাঁপিয়ে পড়তো এবং অন্ধভক্তরা ঝাঁপিয়ে পড়তো এবং বলতো আঙুল তুলে, সেই কাথির মেজো খোকা থেকে শুরু করে সব অন্ধভক্ত, দেখুন মমতা বেগম কি করছে আমাদের ধর্মকে নিয়ে।
এখন কেন চুপ? আপনারা কেন চুপ থাকবেন? এই যে আমি কথাগুলো বলছি আপনাদের কাছে মনে হবে চটিচাটা, আপনারা অনেক গালাগাল করবেন, অনেক রকম কথা বলবেন, কিন্তু ভাই তুমিও বাঙালি, পশ্চিমবাংলার, আমিও বাঙালি, আমিও হিন্দু ঘরের ছেলে। সত্যকে সত্য বলা শেখো। কারো চামচাগিরি করলে যদি তোমার পেট ভরে, তোমার যদি কিছু ভালো হয়, তোমার বোনের বিয়ের সময় যদি 25,000 টাকা পাও, তো আপনার মেয়ের বিয়ের সময় যদি 25,000 টাকা পান, যদি বিবেকানন্দ স্কলারশিপ পান, যদি কন্যাশ্রী পান, যদি আপনার মেয়েটা কি ছেলেটা স্কুলে গিয়ে সাইকেল পায়, স্কুলের জুতোটা পায়, স্কুলের বই খাতা পায়, মিড ডে মিলটা পায়, ফ্রি রেশন পায়, তাহলে তবু চামচাগিরি করলে মানায়। কিন্তু এদের থেকে কি পেয়েছে দিল্লিবাসী? ইভেন যারা মাংস বিক্রি করত, যেসব দোকানদার, পোলট্রি, মুরগি, খাসির মাংস, মাছের দোকান, সেগুলোকে বন্ধ করে দিয়েছে, বলছে নিরামিষ ভোজী হতে হবে। ভাবতে পারেন? আপনি কি খাবেন, আপনি কি পোশাক পরবেন, আপনি কি কথা বলবেন, আপনি কোন ঠাকুরের ভক্ত হবেন, এরা নির্ণয় করবে। আজকের গুজরাটিরা নির্ণয় করবে সারা ভারতবর্ষ যে কীভাবে চলবে, তো সেরকমভাবে চলতে হবে। এটাকে কি বলে? এটা কি চীন হয়ে গেল? একক নায়কতন্ত্র? এখানে কোনো বিরোধী রাখবেন না। আজকের ভাবুন, একমাত্র বিরোধী নেত্রী ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি আছে। এই মমতা ব্যানার্জিকে যেদিন আপনারা বিরোধী নেত্রীর জায়গা থেকে সরিয়ে দেবেন, একক নায়কতন্ত্র হবে। যেসব আজকের হনুমানের দলরা দুহাত তুলে লাফাচ্ছেন আর জয় শ্রীরাম করছেন, আপনার কি হবে আগে আপনি চিন্তা করুন। আপনি ভাবছেন আপনি হিন্দু বলে আপনাকে মাথায় নিয়ে নাচবে? কেন? হিন্দু কি শুধু পশ্চিমবাংলায় রয়েছে? সারা ভারতবর্ষে আর নেই? এটা তো হিন্দু রাষ্ট্র। তাদের কি অবস্থা? তারা কতটা স্বাধীনতা পেয়েছে? তারা জানেন কি স্বাধীনতা পেয়েছে? হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, খারাপটাকেও বলতে হবে ভালো। ধর্ষণ হলে উল্টো গান গাইতে হবে, দরকার হলে সেই ধর্ষকদের জামিন করিয়ে বের করে মালা পরিয়ে চন্দনের টিকা পরাতে হবে, জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। দিল্লির বুকে কতজনকে চাকরি দিয়েছেন? উত্তরপ্রদেশের থেকে চাকরির জন্য কলকাতায় এসে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা, তখন মিডিয়ারা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে তো পশ্চিমবাংলায় চাকরি নেই বলছে, এসএসসি পরীক্ষা থেকে শুরু করে তোমাদের ওখানে চাকরি পরীক্ষা হচ্ছে না? তখন কি বলেছে সেসব ছাত্রছাত্রীরা? ওখানে কোনো মুখ খোলা যাবে না, ওখানে বুলডোজার বাবা আছে, কথা তার বিরুদ্ধে বললেই বুলডোজার চলবে বাড়িতে। তাই বুলডোজার বাবার সামনে আমরা মুখ খুলতে পারি না, আমাদের চোরচাক্কু হয়ে থাকতে হয়। আর ভোট তো লুটপাটের ভোট হয়। ওখানে এমন কায়েম করেছে, মেশিনারি থেকে শুরু করে প্রশাসন দিয়ে লুটপাট করে ভোট হয়, তবেই তারা জেতে। শুধু পশ্চিমবাংলার বুকে ভোটে অশান্তি হয় না, পশ্চিমবাংলার বুকে যদি অশান্তি হয়, আমি মানছি অশান্তি হয়, সেটা কিন্তু মানুষের সাথে হয়। তারা এইভাবে মেশিনারি লুট করে না। ওখানে মেশিনারি লুট হয় বলেই মারদাঙ্গা বোমাবাজি হয় না। বিহারে ইলেকশনের সময় আমরা কি দেখলাম? রাস্তাঘাটে ব্যালট পেপার পড়ে আছে, প্রশাসন বুথে আসতে দিচ্ছে না সাধারণ পাবলিককে। যারা নদী পার হয়ে নৌকা করে আসছিল তাদেরকে পিটিয়ে আবার নৌকায় তুলে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, অথচ তারা ভোটার। তারা আই কার্ড দেখাচ্ছে, শুনতে চাইছে না, আধার কার্ড দেখাচ্ছে, শুনতে চাইছে না। এগুলো তো আমরা দেখেছি। আর একটা জিনিস ভাবছেন দুর্নীতি হবে না। যদি পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে দুর্নীতিগ্রস্ত থাকবে না, একদম মুক্ত বাতাস এই সরকার গড়বে, ভালো কথা, আশা করতেই পারেন। আমিও এরকম আশা করতে পারি যে নতুন সরকার আসলে দুর্নীতি বলে কিছু থাকবে না। তাই যদি হতো দুর্নীতি থাকবে না, তাহলে এই মোদি খুদ, আরে আমচা চামচা বেলচার কথা বাদ দিন, খুদ মোদি বলেছিল অজিত পাওয়ারকে যে তোমার নামে ঘোষণা করে ভরা মিটিংয়ে বলেছে 70,000 কোটি টাকার ঘোটালা অজিত পাওয়ারের নামে, অজিত পাওয়ারকে আমি জেল খাটাবো। বাধ্যতামূলক 15 দিনের মধ্যে অজিত পাওয়ারকে দল ছেড়ে তার দলে গিয়ে মাথা গুঁজতে হলো বিজেপিতে। তাকে সেখানে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিল, তার নামে যত কেস ধামাচাপা পড়ে গেল। এটা তো পৃথিবীর সবথেকে, যদি রাজনীতি মহলে বলা যায় তাহলে সবথেকে বড় দুর্নীতি। মানে তুমি আমার দলে থাকলে যত দুর্নীতি করো মাপ। তাই ডবল ইঞ্জিন সরকার যেখানেই যাচ্ছে সেখানে এর থেকে বড় বড় স্ক্যাম হচ্ছে, বড় বড় লুটপাট হচ্ছে, বড় বড় দুর্নীতি হচ্ছে। সব মিডিয়াকে না মিডিয়া দেখাবে না বলবে। তাই যদি কেউ ভেবে থাকেন বাংলায় দুর্নীতি হয়েছে, ভুল ধারণা। বাংলায় যে দুর্নীতি হয়েছে সীমিত। আমি বলছি বাংলায় চাকরি চুরি হয়েছে, যেরকম বাংলাতে চাকরি বহু মানুষ পেয়েছে। আমার পাড়ায় 2011 সালের পর থেকে আমার এলাকার মধ্যে না হলে 20 জন সরকারি চাকরি পেয়েছে। কেউ পুলিশের চাকরি পেয়েছে, কেউ স্কুল মাস্টারের চাকরি পেয়েছে, কেউ মিউনিসিপ্যালিটিতে চাকরি পেয়েছে, কেউ কর্পোরেশনের চাকরি পেয়েছে। তো আমার পাড়ার মধ্যে ব্যাপারটা বলছি। এবং যারা চাকরি পেয়েছে তার মধ্যে অধিকাংশই তৃণমূল সমর্থক না, তারা বেশিরভাগই বাম সমর্থিত ছিল, তারাই চাকরি পেয়েছে।
এবং কোনো পয়সা কড়ি না দিয়ে পেয়েছে, পরীক্ষা দিয়ে তার ট্যালেন্টের জোরেই চাকরি পেয়েছে এবং এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাকরি দিয়েছে। তো দুর্নীতির কথা যদি বলে থাকেন, 100 মিটার রাস্তা করে 500 মিটারের হিসাব দেওয়া, মধ্যপ্রদেশে কিছুদিন আগে এক ব্রিজ ভেঙে পড়ে যাওয়া, অনেক দুর্নীতি আছে। 200 কোটি টাকার জলের ট্যাঙ্কের প্রজেক্ট ভেঙে পড়ে যাওয়া, উদ্বোধন করতে গিয়ে, এরকম বহু উদাহরণ আছে। আমি সেই দুর্নীতির তালিকা নিয়ে এখন বসিনি, কোন রাজ্যে কতটা দুর্নীতি হয়েছে যদি বলেন আপনারা, সেটা নিয়েও করব। খুদ মোদি গভর্নমেন্টের দিল্লি সার্ভেতে বলছে কলকাতা সব থেকে নিরাপদ শহর, ক্রাইম সব থেকে কম সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা শহর। এবং যেসব রাজ্যগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে, আমাদের স্টেট ছিল 4 নম্বরে কলকাতা শহর, ব্যাঙ্গালোর ছিল 3 নম্বরে। আজকে সেই ব্যাঙ্গালোর চলে গেছে 4 নম্বরে, কলকাতা উঠে এসছে, ওয়েস্ট বেঙ্গল উঠে এসছে স্টেট হিসাবে। কলকাতা বললে ভুল হবে, স্টেট হিসাবে যেসব স্টেটের একটা নাম্বার আছে মানে উন্নতির তালিকায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 4 নম্বরে ছিল ওয়েস্ট বেঙ্গল আর 3 নম্বরে ছিল ব্যাঙ্গালোর। সেই ব্যাঙ্গালোর চলে গেছে, যে ব্যাঙ্গালোর এখান থেকে চাকরি করতে যায়, ব্যাঙ্গালোরে এত সুনাম করেন, সেই ব্যাঙ্গালোর চলে গেছে 4 নম্বরে, আর ওয়েস্ট বেঙ্গল এখন 3 নম্বরে। এসব পরিসংখ্যানগুলো দেখুন। এবং পঞ্চায়েতি ব্যবস্থা, পঞ্চায়েতের কাজে সার্টিফিকেট দিয়েছে এই মোদি গভর্নমেন্ট যে বেঙ্গলে একমাত্র পয়লা হয়েছে। তার সত্ত্বেও আর একটা কথা বলি, এটা কিন্তু ডবল ইঞ্জিনের সরকার না। এখান থেকে মোদি ট্যাক্স নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা, তার বিনিময়ে কিন্তু এই যে বাংলার মানুষের পাওনা টাকা কয়েক হাজার কোটি টাকা, আজ 2021 সালের পর থেকে, হেরে যাওয়ার পর থেকে 1 পয়সা দেয়নি। তার সত্ত্বেও এই গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, মমতা ব্যানার্জি 15 বছর কি উন্নয়ন করেনি? হ্যাঁ, বলবেন দুর্নীতি হয়েছে, আমি তো নিজে স্বীকার করছি দুর্নীতি হয়েছে, প্রথম দিকে হয়নি, মাঝখানে হয়েছে। একটা গভর্নমেন্ট যখন চলে, তার সব শাখা পোশাখা, সব নেতাগুলো কিন্তু সব ভালো হয় না, তখন অনেকেই অনেক রকম সুযোগ নিয়েছে, তাদের সে শাস্তি হয়েছে, কেউ জেল খেটেছে, কাউকে দল থেকে সাসপেন্ড করেছে। কিন্তু এখন যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট বহুত সজাগ, যা বিশ্বাসে ছুরি মেরেছে যারা, তারা অনেকেই দল থেকে বহিষ্কৃত, অনেকে আবার সাসপেন্ড হয়ে আছেন। তাদের আর দলে কোনোদিন টিকিটও হবে না, দলে কোনোদিন জায়গাও হবে না। তাই এখন 15 বছর ধরে অনেক কিছু, যে কোনো গভর্নমেন্ট নতুন জায়গায় নতুন আসলে তার অনভিজ্ঞতা অনেক কিছুই থাকে, অভিজ্ঞতায় এখন পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ সরকারটা 5 বছর রেখে দেখুন, সুফল আসবেই। আমার মতন একজন সাধারণ ব্যক্তি বলছে। মোদিও তো বলেছিল নোটবন্দির আগে 50 দিন জীবনে ধার দিন, তারপর সবার মুখে হাসি ফুটেছে। 2000 টাকার নোট বের করলো, এমন নোট ছাপাবে যা আর কোনোদিন বদলাতে হবে না, অনেক কিছু ভাষণ, সেই নিয়ে বলতে গেলে এই ভিডিও 2 ঘন্টা ধরে চলতে থাকবে। কি হলো? বের হতে না হতে জাল টাকা বেরিয়ে গেল, 2000 নোট ব্যান্ড করে দিল, 2000 টাকার নোট। কারণ অধিক যে পরিমাণ টাকা ছাপিয়েছে তার থেকে অধিক জাল নোট বেরিয়ে গেছে। ভাবতে পারেন কিসে সফল হয়েছে মোদি, বলুন তো? কিসে, কোন হিন্দুটাকে রক্ষা করতে করেছে? আপনি বলবেন মোদি গভর্নমেন্ট এসে কি করেছে? এই 10 বছরে 4.5 লাখ লোক কর্ম হারিয়েছে। কটা চাকরি দিয়েছে? বলেছিল তো 2 কোটি চাকরি দেবে। আর মমতা ব্যানার্জি কি করেছে? এক পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে পশ্চিমবাংলার মানুষকে একটা উন্নতির জায়গায় নিয়ে এসছে। যদি বলেন কিরকম উন্নতির জায়গায়, সেই গ্রাম বাংলার যেখানে কোনোদিন মাটির রাস্তা ইট অবধি ছিল না, সেখানে এখন ঢালাই ঝা চকচকে রাস্তা, লাইট এবং বাঁধের কাজ, তারপরে ছোট ছোট কুটির শিল্পদের ঋণ দেওয়া, চাষিদের সহযোগিতা করা, চাষিদের ক্রেডিট কার্ড করে দেওয়া, শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড দেওয়া, মহিলাদের ভাতা দেওয়া, বৃদ্ধ লোককে ভাতা দেওয়া, বিধবাদের ভাতা দেওয়া, মেয়েদের বিয়ের সময় 25,000, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, 94টা প্রকল্প চলে মমতা ব্যানার্জির। হসপিটালগুলোকে উন্নত করা, নতুন করে হসপিটাল করা, বেড বাড়ানো, ডাক্তার বাড়ানো, কি করেনি মমতা ব্যানার্জি? আসল কথা, 2011 সালটা এখনকার এই প্রজন্মের যারা ছেলে মেয়ে আছে, এই 2011 সালের বাংলার রূপরেখা কী ছিল সেটা কিন্তু দেখেনি। সকালবেলা হলেই কৌটো নিয়ে বা ছোট কুপনের মতন বিল নিয়ে বাড়ি হাজির হয়ে যেত, প্রত্যেকটা বাড়িতে হাজির হয়ে যেত সিপিএম নেতারা। গরিবের সরকার, মা আমাদের পার্টির অমুক এই আছে, কুপনটা ধরিয়ে 10টা টাকা নিত। আর একটাই কথা, রাস্তাঘাট উন্নয়ন, চাকরি বাকরির কোনো গল্প হতো না, কারণ গরিবের সরকার। একটাই কথা, গরিব মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার, আমাদের এইভাবেই চলতে হবে। সেই গরিবের সরকারটা 2 লক্ষ কোটি টাকা যখন ঋণ রেখে গেছিল, 2 লক্ষ কোটিরও বেশি,
সেই ঋণের বোঝা নিয়ে আজকের মমতা ব্যানার্জি সেই কলকাতার থেকে শুরু করে গ্রাম বাংলার অলি গলি রাস্তাঘাট কি উন্নয়নটা করেনি? টাওয়ার লাইট থেকে শুরু করে অনেক পার্ক করে দেওয়া, শ্মশানঘাট, নিমতলা বলুন, কেওড়াতলা বলুন, যে কোনো শ্মশানঘাট আগে গেলে পরে, মরদেহ নিয়ে গেলে পরে মানে নাক চাপতে হতো, এত বিশ্রী অবস্থা থাকতো, মানুষ দাঁড়াবার পজিশন পেত না। এখন নিমতলা শ্মশানে এসি রুমে মানুষের এসি রুম করে দিয়েছে মানুষের ওয়েটিং টাইমটায়, যাতে বসে বিশ্রাম নিতে পারে। ঝা চকচক কি করেনি, কোন উন্নয়নটা করেনি? সবসময় তুলনা করছেন অন্য রাজ্যের সাথে, অন্যদের। এরপরে কথা হলো যে অনেকে তারপরেও বলবেন ঠিক আছে মমতা ব্যানার্জি ভালো ছিল, মানলাম, অনেক কিছুই হয়েছে, অনেক ভালো হয়েছে। আরও একটা কথা বলে রাখি, পশ্চিম বাংলার ভিতরে যতগুলো পিকনিক স্পট, টুরিস্ট স্পট রয়েছে, সেগুলোকে মানুষের জন্য সৌন্দর্যায়ন কাকে বলে সেটা কিন্তু এসেই মমতা ব্যানার্জি করেছে। দীঘা থেকে শুরু করে যতগুলো এরকম পিকনিক টুরিস্ট স্পট ছিল, সেখানে কুকুর বিড়ালের মলমূত্র ছিল, সেখানে পিকনিক করার মানুষের ঘোরার মতন পরিস্থিতি ছিল না। আজকে দীঘা একটা মডেল, দেখার মতো সৌন্দর্যায়ন করেছে, কোটি কোটি টাকা ঢেলে। দীঘাতে জগন্নাথ মন্দিরও করেছে। এরকম বহু প্রকল্প, বহু উন্নয়নের সাক্ষী আছে। এবং প্রচুর ছেলে মেয়েকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পুলিশ কর্মী থেকে শুরু করে, পুলিশের সার্ভিস থেকে, স্কুল সার্ভিস থেকে শুরু করে বহু চাকরি হয়েছে। এবং প্রত্যেকটা এই যে পিকনিক স্পটগুলোকে এত সৌন্দর্যায়ন করেছে, সেখানেও কিন্তু বহু বিনিয়োগ করতে হচ্ছে, অর্থলগ্নি করতে হচ্ছে। এবং সেখানে একটা ইনকামের সোর্স, সেই এলাকার পিছিয়ে পড়া মানুষগুলো, সেই জঙ্গলমহল থেকে শুরু করে আপনার সুন্দরবন দেখার মতো সৌন্দর্যায়ন করেছে। সেখানে কিন্তু ইনভেস্ট করতে হয়েছে এই রাজ্য সরকারকে এই সৌন্দর্যায়নের জন্য, তবেই সেটা ডেভেলপ হয়েছে এবং সেখানে কর্মসংস্থান হয়েছে, সেখানকার মানুষের রোজগার বেড়েছে। এবং প্রতি বছর দুর্গাপুজোর সময় হিন্দুদের এই দুর্গাপুজোয় বিরাট একটা ডোনেশন, যা এই টাকাটা মার্কেটিং হলে একটা অর্থনীতি চাঙ্গা হয় বাংলার। এরকম বহু কিছু দিক থেকে এগিয়ে নিয়ে এসছে বাংলাটাকে। তাই এখন যারা ভাবছেন পরিবর্তন দরকার, আরও সুযোগ সুবিধা পাবো, কাদের দেবেন সুযোগ সুবিধা? কে হবে মমতা ব্যানার্জির যোগ্য সিএম? শুভেন্দু, যে 17টা-18টা পদ নিয়ে বসেছিল, তার গোষ্ঠী সমেত রাজনীতির খাতায় নামিয়ে দিয়েছিল। ত্রিপল চুরির থেকে শুরু করে কোন কেলেঙ্কারিটা তার নামে নেই। এই বিজেপি একদিন পর্দায় দেখিয়েছে শুভেন্দু অধিকারী কাগজ মুড়ে কিভাবে টাকা নিচ্ছে। সেই শুভেন্দু অধিকারীকে শুধু হিন্দুদের হয়ে কথা বলছে আর মুসলিম বিরোধী কথা বললেই সে বড় নেতা, সে বড় মানবিক। কতটা শিক্ষিত শুভেন্দু অধিকারী জানেন? বিদেশের সাথে ব্যবসা করার মতন উপযুক্ত একটা সিএম হতে গেলে তার অনেক পাঁচ দরকার, তাকে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু শিখতে হয়। সেই অভিজ্ঞতাটা আছে সিএম হওয়ার উপযুক্ত। কাকে জেতাবেন? শঙ্কু পান্ডা, যাকে তৃণমূল লাথি মেরে বের করে দিয়েছে কেন? প্রত্যেক কলেজে টাকা তুলে বেড়াতো তাকে। নিশীথ প্রামাণিক, যার নামে ভুরি ভুরি কেলেঙ্কারি। এরকম বহু নেতা রয়েছে, তাদেরকে বসাবেন গদিতে, আর তারা আপনাদের উন্নয়ন দেবে, তারা চাকরি দেবে, তারা বিনা পয়সায় কিছু করবে বাংলার জন্য, বিনা মদতে করবে। আসল কথা একটাই, তখন ডবল ইঞ্জিন থাকবে। তখন আপনি আজকের যে অধিকারটা পাচ্ছেন মমতা ব্যানার্জির সরকারের উপর আঙুল তুলতে, এবং বাক স্বাধীনতা মমতা ব্যানার্জি এমন দিয়েছে, যে তৃণমূল করে, যে কর্মী, সেও রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কোনো ভুল হলে বা কোনো সরকারের যখন কোনো ভুল ত্রুটি দেখে, আঙুল তুলে তৃণমূলকে গালাগালি করে বলে যে না, এটা ঠিক হয়নি। কিন্তু এছাড়া কোনো রাজনৈতিক দল এই ক্ষমতাটা কিন্তু দেয় না, তার কর্মীদেরও দেয় না, অন্য সাধারণ জনগণ তো অনেক দূরের কথা। 34 বছরের বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার থাকাকালীন সাধারণ মানুষ মুখ খুলতে পারত না। থানার বিচার পাড়ায় নেতারা করত। অনেক ইতিহাস আছে, বহু কাণ্ড ঘটেছে বাম জামানায়। মরিচাপি থেকে, বিজন সেতুর থেকে শুরু করে নানুর, কেশপুর, গড়বেতা, সেই ধরনের কিন্তু এমন কোনো বড় কাণ্ড তৃণমূল জামানায় হয়নি, হতে দেয়নি। কিন্তু চেষ্টা করা হয়েছে এই বাংলার বুকে রায়ট বাঁধানো, অনেক কিছু করতে। তাই সাধারণ মানুষ যারা উপকৃত হয়েছে, তাদের মধ্যে 1% মানুষ পার্সেস হয়ে আজকের ক্ষমতা লোভী হয়ে এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাইছেন। বাকি যারা আছে সাধারণ মানুষ, তারা জানে কতটা সুষ্ঠু এবং স্বাধীনভাবে এই বাংলার বুকে আছে, এবং তাদের ইনকাম সোর্স আগের থেকে অনেক বেটার হয়েছে এবং ভালো আছে। কেন্দ্র সরকার তো অনেক দিক দিয়ে বঞ্চিত করেছে। এর আগে 18টা এমপি ছিল, 77টা বিধায়ক রয়েছে। যে বিধায়ক
5 বছর নন্দীগ্রামে থাকার পরে একটা রাস্তা করেনি বলে মানুষ অভিযোগ করছে তারা বিজেপি সমর্থকই। সে সিএম হলে কি করবে বাংলার মানুষের জন্য ভাবতে পারেন? তাই সাধারণ মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জির কোনো না কোনো প্রকল্প আছে এবং মানুষ স্বাধীনভাবে চলছে, মাথা উঁচু করে চলছে এবং জোর কণ্ঠে কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে। এবং হ্যাঁ, কিছু মানুষ হয়তো অনেক কিছু পায়নি, তাদের মধ্যে ক্ষোভ আছে। ক্ষোভ নেই বলবো না, ক্ষোভ তো থাকবেই। প্রত্যেকটা পরিবারে একজন যে গার্জিয়ান থাকে সে সবাইকে, পরিবারের সব সদস্যকে খুশি করতে পারে না, তার মধ্যে কেউ না কেউ রুষ্ট থাকে গার্জিয়ানের উপরে। ঠিক সেরকমও পশ্চিমবাংলার গার্জিয়ান যদি মমতা ব্যানার্জি হয়, তার উপরেও কিছু মানুষ রুষ্ট আছে, কিন্তু তারাও কিছু না কিছু এই সরকার থেকে সুবিধা ভোগ পাচ্ছেন। তারা বিরোধিতা করছেন একাংশের মানুষ, আর কিছু নেতা আছেন যারা ক্ষমতা লোভের জন্য চিল্লামিল্লি করছেন। এছাড়া যারা বাকি আছেন তারা কিন্তু মমতা ব্যানার্জির গুণগান গায় এবং তারা মমতা ব্যানার্জির জন্যই আজকে সুস্থ সবল আছেন এবং চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক বেটার হয়েছে আগের থেকে। তাই যদি না হতো, বাংলাদেশ থেকে অধিকাংশ ট্রিটমেন্ট করতে আসে কোথায়? এই ওয়েস্ট বেঙ্গলের হসপিটালগুলোতে। অস্বীকার করতে পারবে? বাংলাদেশে অস্বীকার করতে পারে না, অথচ পশ্চিমবঙ্গবাসী অস্বীকার করবে। তাই বলছি, মানুষ সচেতন, মানুষ বোঝে এবং এই বাঙালিরা এই সংস্কৃতি কাদের হাতে তুলে দেবেন? যাদের মাথা বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিম দা। আজকের দেখলাম পুরনো ভিডিওই, বিহারে ইলেকশন হয়ে গেছে, সেই ইলেকশনে যারা এমএলএ হয়েছে তারা শপথ গ্রহণে তাদের শপথনামাটা রাজ্যপালের সামনে হিন্দিতে পড়তে পারছে না, বলে দিলে পরে উচ্চারণ করতে পারছে না, এত সব গণ্ডমূর্খ। এই হচ্ছে হিন্দুবাদী, এরা করবে দেশ শাসন, এরা সুস্থ সমাজ দেবে। যাক, অনেক কথা বললাম, আপনার চিন্তাভাবনা আপনাদের কাছে, আপনাদের কমেন্টে বুঝবো আমি কি ভুল বললাম, আমি কি সঠিক বললাম। কিন্তু আমাদের পরিসংখ্যান এবং আমরা যা পেয়েছি সাধারণ মানুষের সাথে কথা বলে, এবং যে হারে বিজেপির থেকে দল ত্যাগ করে বহু কর্মী তৃণমূলে এই মুহূর্তে আজকে প্রায় 1-2 মাস ধরে যোগদান দিচ্ছে, সেই হিসাবে এসব সাধারণ মানুষ, এই যে প্রশ্নগুলো আমি করলাম এগুলো সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্ন করে আমরা যা উত্তর পেয়েছি তাতে আমাদের পরিসংখ্যান বলছে 14 তলায়, তুমি যতই করো বাড়াবাড়ি 14 তলায় আবার সেই মমতা ব্যানার্জি। তাই যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কমেন্টের আশায় থাকবো। ভুল ত্রুটি আপনারা বলবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক বললাম। যদি আপনাদের সাথে যুক্তির নাম খাপ খায় বা যদি আপনাদের মনে না ধরে, যদি মনে হয় যে আমি কোনো কথা এখানে মিথ্যা বলেছি বা আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করেছি, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। প্রতিবাদ হওয়া উচিত। আমি চাই আমি ভুল কিছু বললে সেটাও আপনারা কমেন্টে কমসে কম প্রতিবাদ করুন এবং আমাকে তার উচিত শিক্ষা দিন।